আতিফ ভাই, বিশ্ব আলোচনা টক শোতে দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই টক শোতে পুরো পৃথিবীতে, বিশেষ করে এখন তো মধ্যপ্রাচ্যটা বেশি গরম গরম বলতে আমি ওয়েদারের কথা বলছি না, পুরা আপনার রাজনৈতিকভাবে একটা সংঘর্ষ হলো বা যুদ্ধ হলো, ছোটখাটো বলা যাবে না, খুব বড় আকারের যুদ্ধ হয়েছিল 40 দিন। সবকিছু মিলে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু এখন কিন্তু পশ্চিম এশিয়া। আমাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয় মধ্যপ্রাচ্য, এটাও একটা ব্রিটিশদের একটা চালের ষড়যন্ত্রের একটা অংশ। এটা আসলে পশ্চিম এশিয়ায় বলা বলে তো আমরা বলে থাকি, বলে অভ্যস্ত মধ্যপ্রাচ্য বলে। সেখানকারই রিলেটেড আমরা জানি যে আপনার গত সপ্তাহে ট্রাম্প প্রথমে 3 দিনের সফর ছিল, পরে এটা 2 দিনের সফর, এবং একবার পেছানোর পরে আবার 2 দিনের সফরে গেলেন অনেক বড় লস্কর নিয়ে। আমরা তো লস্কর ভাষা ইউজ করি, সব লস্কর নিয়ে গেলেন। এবং মোটামুটি আমরা যা দেখলাম, গণমাধ্যমে দেখলাম, বিভিন্ন স্বনামধন্য পশ্চিমা গণমাধ্যমে, যে ট্রাম্প খালি হাতে ফিরেছেন। এখন সেখানে আজকে পুতিন গিয়েছেন, আজকে শি জিনপিংয়ের সাথে বৈঠক করছেন। আমরা যখন আপনাদের সাথে কথা বলছি তখন ওনারা বৈঠকে ব্যস্ত, এবং অনেকগুলো চুক্তি হওয়ার কথা। সামগ্রিকভাবে এই যে ট্রাম্প সফরের পরে পুতিনের এই সফর আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা হলো বা এখন যুদ্ধবিরতি, সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন? আসলে পৃথিবীর কেউই যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ আসলে আলটিমেটলি কারোর জন্যই ভালো কিছু বয়ে আনে, ধ্বংসলীলা এবং ক্ষয়ক্ষতি ছাড়া। তো কিন্তু যখন যুদ্ধ অনিবার্য হয়ে যায় তখন কিন্তু সেটা করা ছাড়া আর উপায় থাকে না। তো ইরানের ব্যাপারেও তাই ঘটেছে। তাদের সামনে আসলে এখন তারা বলছে, ইরানি নেতৃবৃন্দ বলেছে, হয় বিজয় নয় শাহাদাত। হ্যাঁ, এবং অপমান আমাদের স্পর্শ করতে পারে না, এটা হলো ইরানিদের বক্তব্য। ইমাম হোসাইন আল ইসলামের বক্তব্য এটাই। তো এইভাবে যখন চলছে, মার্কিনিরা আসলে চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে তারা আসলে তাদের যে যুদ্ধকালীন পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে, তাদের ভোটাভুটি হয়েছে, সেইখানেও ট্রাম্প ভালো অবস্থায় নেই। তো এই অবস্থায় এখন ট্রাম্প কিভাবে লেজ গুটিয়ে পালাবে সেইটা দেখতেছে। যদিও তাদের নানান ধরনের প্রোপাগান্ডা মেশিন, বিশ্বজুড়ে তাদের যে CNN, BBC, NBC, নানান ধরনের সংবাদ মাধ্যম, এগুলো মিথ্যা খবরই বেশি প্রচার করে, কিন্তু সত্যের আবরণে এমনভাবে এগুলো আপনার আমার সামনে নিয়ে আসে যে আমরা আসলে বুঝতেই পারি না যে এগুলা কি প্রচার করছে। আমরা তাদের ন্যারেটিভ দ্বারা আক্রান্ত হই। আপনার আমার নিজেরও যে একটা মেরুদণ্ড আছে সেটা আমরা ভুলে যাই। তো এখন আসলে বিশ্বব্যাপী যে যেসব পিছিয়ে পড়া জাতিগুলো, এগুলোর জেগে ওঠার সময়। মার্কিনীদের এই পতনের সময় বিশ্বের জাতিগুলো দিকে দিকে কিন্তু জেগে উঠছে। এটা আপনি খেয়াল করবেন যে অনেক দেশই এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রকে আগের মতো পাত্তা দিতে চাচ্ছেন। এর কারণ হলো এই হরমুজ যুদ্ধ। হরমুজ যুদ্ধ করতে এসে আমেরিকা তার নাক কান সব কেটে ফেলছে। হ্যাঁ, এখন আর তার ইজ্জত সম্মানের কিছু নাই। এখন কোন রকম মানে একটা কেটে পড়ার দশা আর কি। তো এই অবস্থায় আপনার ট্রাম্প তো ব্যর্থই হলো, চীন থেকে ব্যর্থ মনোরথ হয়ে একরাশ হতাশা নিয়ে দেশে ফেরত গেল। আর সে যাওয়ার পরপরই চীন সফরে এসেছেন পুতিন, এবং পুতিন খুবই হাস্যরসাত্মক এবং আনন্দপূর্ণ সময় কাটাচ্ছেন, এবং তারা বিপুল সফলতা নিয়েই চীন ছাড়বেন। তো এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে রাশিয়ার যে উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুর্ভ, তার সাথে চীনের যে পলিট ব্যুরো স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ডিং শুয়েশিয়াং, এই দুইজন খুব ভালো বৈঠক করেছেন, এবং এই বৈঠকেই মূলত তারা কি কি করবে সব ফিনিশিং হচ্ছে। পুতিন আর শি জিনপিং শুধু সাইন করবেন। হ্যাঁ, তো এইটাকে একটা বিরাট সফলতা হিসেবে দেখা হচ্ছে চীনের এবং রাশিয়ার সফলতা, যে রাশিয়া তার জ্বালানিটা বিক্রি করতে পারবে চীনে এখন পাইপলাইনের মাধ্যমে। চীনকে এখন আর জ্বালানি নিয়ে টেনশনে পড়তে হবে না, যেটা আমেরিকানরা ভাবছিল যে চীনের জ্বালানি সক্ষমতা কমায় দেব। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সমরাস্ত্র সক্ষমতা কমে গেছে, কারণ যেই সব রেয়ার আর্থ লাগে এগুলি সব চীনের কবজা, পৃথিবীর ম্যাক্সিমাম, এবং 90%। কেন এখন সে ইরান আক্রমণ করতে চাচ্ছে না বা পারতেছে না? কারণ হলো নতুন করে যে তার ওই যে টমাহক ফক কি সব হাবিজাবি ক্ষেপণাস্ত্র বানাইছে আমেরিকা, হ্যাঁ, গার্বেজ সব। তো এগুলাতে যেই সব জিনিসপত্র লাগবে এগুলো হলো চীনের কাছ থেকে নিতে হয়। তো চীন এগুলা দিচ্ছে না।
তো চীন এগুলা না দিলে সে যুদ্ধ করবো কেমন, এবং দেওয়ার পরেও এইসব যুদ্ধাস্ত্র তৈরি করতে কোনোটার 2 বছর 3 বছর 4 বছর, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন জিরো। তো আমেরিকানদের এখন আর সেই সামর্থ্যও নেই, সুযোগও নেই, শুধু তারা যেহেতু অবস্থাগত পুরনো জায়ান্ট, এটা হাতি মরলেও লাখ টাকা লাখ বলে, টাকা। তো তার এই হাতি হিসাবে মরতে সময় লাগতেছে, কিন্তু তার যে মান ইজ্জত সারা দুনিয়ায় সেটা আর নাই। এবং তার যে সে যেইভাবে দাবি করতো যে টেকনোলজিক্যালি সে পৃথিবীর সবচেয়ে 1 নম্বরে, সেই জায়গাটাতেও আর সে নাই। এবং এই নাই হলো, সে রাডার সিস্টেমে বলতো আমাদের রাডার খুব অত্যাধুনিক, হ্যাঁ, F-35 স্টিল বিমান, এগুলো সবগুলোর এই চাইনিজরা একটা যুদ্ধ কিন্তু সমরাষ্ট্রের প্রদর্শন এবং এটা চেকিং হয়, যেটা কতটুকু সক্ষমতা, দুর্বলতা কতটুকু কার্যকরী। তো পাকিস্তান ভারত যুদ্ধে এবং এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে তো চাইনিজ অনেক সমরাস্ত্র, ইরানি অনেক সমরাস্ত্র, এগুলোর সক্ষমতা যাচাই হয়ে গেছে। এখন মার্কিনীদের কেবল চলে যাওয়ার পালা। এবং এখন আপনি জানেন যে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যে বোকার মতো বলে দিছিল যে সৌদি আরব, কাতার, আরব আমিরাত এরা আমাকে রিকোয়েস্ট করছিল, এবং এই দেশগুলো যখন অস্বীকার করলো যে আমরা এগুলো জানিই না, রিকোয়েস্ট তো পরের কথা, তখন কিন্তু মানে আমেরিকানদের ইজ্জত সম্মান কিছু আছে কি না এটা আমি জানি না। হ্যাঁ, তো এই অবস্থায় তো সে যেইভাবেই ব্যাখ্যা করুক, একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপ তো আমেরিকার উপর আছে এই যুদ্ধ থামানোর জন্য, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বাজারেই তো একটা ব্যাপক ঝামেলা শুরু হয়েছে। আর যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বড় অর্থনীতির দেশ, তার সাথে পৃথিবীর বিভিন্ন ছোট ছোট অর্থনীতির দেশগুলো কিন্তু সংযুক্ত। তার মানে তার অর্থনীতির ক্ষতিগ্রস্ত মানে সারা পৃথিবীর সব অর্থনীতি ক্ষতিগ্রস্ত, আবার সারা পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত মানে সে ক্ষতিগ্রস্ত। তো দুই দিক থেকেই সে এখন চাপে আছে। তো এখন এই জন্যই সে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে কূটনীতিতে প্রাধান্য দিচ্ছে। এবং তাদের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল মার্কিন এক টেলিভিশনের সাথে বলতেছে, ইরানকে আমি ঠিক বুঝি না, ইরান একটি খুব জটিল রাষ্ট্র। হ্যাঁ, আবার এরপরে বলতেছে জটিল হলে কি হবে, তাদের কিন্তু প্রাচীন সভ্যতার দেশ, অনেক মহান, এবং তারা খুব হিসাব নিকাশ করে কাজ করে। এই যে সে আবার স্বীকারও করে নিতেছে যে ইরান একটা মহান জাতি এবং তার জ্ঞান বুদ্ধি অনেক শার্প। তো এইটাও কিন্তু ইরানের একটা সফলতা।